নমুনা পরীক্ষার তুলনায় কমেছে আক্রান্তের হার। রেকর্ড প্রায় ৬,০০০ পরীক্ষায় ৫৫২ জন শনাক্ত, আরও ৫ জন সহ মৃত ১৭৫ জন। গত দিনের তুলনায় আমাদের সামান্য হলেও আমাদের কোভিড পজিটিভ রোগী বা শনাক্ত রোগীর সংখ্যা শতাংশের সংখ্যা কমেছে। ১৬ মে পর্যন্ত বাড়ছে সাধারণ ছুটি। ১৬ তারিখ পর্যন্ত বাড়বে। প্রস্তাব পাঠিয়েছি, মাননীয় প্রধানমন্ত্রী সম্ভবত বিবেচনা করবেন। ঢাকার প্রবেশ মুখে কারখানা শ্রমিকদের পরিচয়পত্র দেখানোর নির্দেশনা। দেখছিলেন প্রধান শিরোনাম। সকালের সময় সঙ্গে আছি আমি সৃষ্টি ঘটক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। যুক্তরাষ্ট্রে করোনায় একদিনে প্রায় ১৭০০ প্রাণহানি। উন্নতির দিকে ইউরোপের পরিস্থিতি। ইতালিতে কাল থেকে লকডাউন শিথিল। কাতারে ৩,০০০ বাংলাদেশি আক্রান্ত। করোনা মোকাবিলায় অনেকটাই আড়ালে মেডিকেল টেকনোলজিস্টদের অবদান। অদক্ষ কর্মী দিয়ে পরীক্ষা করালে বাড়বে সংক্রমণের ঝুঁকি, বলছেন বিশেষজ্ঞরা। করোনার কারণে প্রায় অর্ধেকে নেমে এসেছে টিকাদান কর্মসূচি। উদ্বিগ্ন অভিভাবকরা, দেরি হলেও কমবে না কার্যকারিতা, বলছে স্বাস্থ্য বিভাগ। লকডাউন কাটলেই এসএসসির ফল ও এইচএসসি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী। পরীক্ষার প্রস্তুতিতে সময় দেয়া হবে অন্তত ২ সপ্তাহ। এবং ১ মাসের লকডাউনে বিপর্যস্ত নিম্ন ও মধ্য আয়ের মানুষ। পরিস্থিতি দীর্ঘায়িত হলে চাপ পড়বে অর্থনীতিতেও। সরকারের নেয়া উদ্যোগে সুশাসন নিশ্চিতের তাগিদ। নমুনা সংগ্রহের তুলনায় দেশে কমেছে আক্রান্তের হার। রেকর্ড প্রায় ৬,০০০ পরীক্ষায় আরও ৫৫২ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। মারা গেছেন আরও ৫ জন, যাদের সবাই ঢাকাবাসী। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৭৫ জনে। সুস্থ হয়েছেন ৩ জন। গতকাল দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে এ তথ্য জানানো হয়। বাংলাদেশে করোনা ছড়ানোর জন্য মে মাসকে বলা হচ্ছে সবচেয়ে ঝুঁকিপূর্ণ। স্বয়ং স্বাস্থ্য অধিদপ্তরের আভাস হলো এই মাসে করোনায় মৃতের সংখ্যা পৌঁছতে পারে হাজারে। এই পরিস্থিতিতে শনিবার নিয়মিত ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, একদিনে প্রায় ৪% নমুনা বেশি সংগ্রহ করে গত ২৪ ঘন্টায় পরীক্ষায় ৫৫২ জন শনাক্ত হয়েছেন, যা গতকালের চেয়ে প্রায় ১% কম। মৃতের তালিকা যোগ হয়েছে আরও ৫ জন, সুস্থ হয়েছেন ৩ জন। গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করতে পেরেছি গত দিনের চেয়ে ৩.৯৪% বেশি, যার পরিমাণ হলো ৬,১৯৩টি। এবং আমরা নমুনা পরীক্ষা করেছি ৪.৫৬% বেশি গত ২৪ ঘন্টার তুলনায়, যার পরিমাণ হলো ৫,৮২৭টি। কোভিড-১৯ শনাক্ত হয়েছেন ৫৫২ জন। নমুনা যা পরীক্ষা হয়েছে তার ৯.৪৭%। দুঃখের সাথে জানাচ্ছি যে আজকেও আমাদের মৃত্যুর তালিকায় ৫ জন ব্যক্তি আছেন, যাদের মধ্যে ৩ জন পুরুষ, 2 জন নারী এবং ৫ জনই ঢাকার অধিবাসী। পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭৭ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ পর্যন্ত মোট আক্রান্তের ৮৩.০৭% ঢাকা বিভাগের, আর সবচেয়ে কম আক্রান্ত রাজশাহীতে। ৮৩.০৭% যারা শনাক্ত হয়েছেন তারা ঢাকা বিভাগের, ৪.৬% চট্টগ্রাম বিভাগের, ১.৫৭% সিলেট বিভাগে, ১.৮০% রংপুর বিভাগে, ২.২০% খুলনা বিভাগে, ৩.৭১% ময়মনসিংহ বিভাগে। এছাড়া বুলেটিনে সামাজিক দূরত্বকে আরো সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানার আহ্বান জানানো হয়। যে আমরা যদি সামাজিক দূরত্ব বজায় রাখতে পারি তাহলে আমরা অনেকটা নিরাপদ থাকব। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনের বিশ্লেষণ করেছেন সহকর্মী আজহার লিমন। আমন্ত্রণ। আজকের বিশ্লেষণে গেল ২৪ ঘন্টায় দেশের মাটিতে শনাক্ত হয়েছেন ৫৫২ জন রোগী। এ নিয়ে বাংলাদেশে করোনা রোগীর সংখ্যা ছাড়িয়ে গেল ৮,৫০০। গেল ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছে ৫ জন। করোনা সংকটের ৫৬তম দিনে প্রথমেই রেখাচিত্রে দেখে নেব সংক্রমণের
প্রবণতার চিত্র। গেল 8 মার্চ ইতালি ফেরত এবং তার পরিবারের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপরের 1 মাস কিন্তু আমরা দেখেছি যে এই চিত্র একই রকম ছিল প্রবণতা, এবং তখন কিন্তু আমরা দেখছি যে বিদেশ ফেরত এবং তার পরিবারের মধ্যেই সংক্রমণটা সীমাবদ্ধ ছিল। কিন্তু এপ্রিলের শুরু থেকেই লাফিয়ে লাফিয়ে বাড়ার যে প্রবণতা, মের শুরুতে এসেও আমরা দেখছি সেই প্রবণতা কিন্তু অক্ষুণ্ণ রয়েছে। আমরা দেখে দেব গেল 7 দিনের শনাক্তের চিত্র। আমরা দেখছি যে গেল 7 দিনের মধ্যে গেল 29 এপ্রিল সব থেকে বেশি রোগী শনাক্ত হয়েছে, 641 জন। এরপর 30 এপ্রিল 564 জন, এবং আজকে এই রোগী শনাক্ত সংখ্যা কিন্তু 552 জন। যাব 24 ঘন্টার সার্বিক চিত্রে। 24 ঘন্টায় মোট পরীক্ষা করা হয়েছে 5827 জনের নমুনা। এটি দেশের ইতিহাসে রেকর্ড সংখ্যক। এর মধ্যে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে 552 জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 8790 জনে। গেল 24 ঘন্টায় নতুন মৃত্যুবরণ করেছেন 5 জন, মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 175 জন। তবে সুস্থ হয়েছেন 3 জন, মোট সুস্থের সংখ্যা দাঁড়ালো 177 জনে। আমরা মৃতদের বয়স ভিত্তিক বিভাজনে যেতে চাই। মৃতদের 10 বছরের সংক্রমণের হারটা রয়েছে, যারা মারা গেছে সেটি কিন্তু এখনো 2% নিচে রয়েছে। 51 থেকে 60 বছর বয়সীদের মৃত্যুর হার 27%, এবং সব থেকে বেশি মৃত্যুর হার যাদের বয়স 60 বছরের ঊর্ধ্বে। 56 দিনের মাথায় এসে দেখতে পাচ্ছি যে সমগ্র বাংলাদেশেই ছড়িয়ে গেছে করোনা। আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত যে জেলাটি এখনো সংক্রমণ মুক্ত রয়েছে সেটি হলো রাঙ্গামাটি। এর মধ্যে ঢাকা বিভাগের সব থেকে বেশি রোগী রয়েছে আক্রান্তদের মধ্যে, 54.72% কিন্তু ঢাকা মহানগরীতে। এরপরে কিন্তু ঢাকা বিভাগ। আমরা একটু সর্বোচ্চ যে আক্রান্ত জেলাগুলো রয়েছে সেগুলো দেখতে চাই। ঢাকা মহানগরীতে 3973 জন রোগী। এরপরই রয়েছে নারায়ণগঞ্জ, 966 জন রোগী। গাজীপুর, এটিও ঢাকার পার্শ্ববর্তী জেলা, এখানে রোগী রয়েছে 322 জন। এর পরের যে জেলাগুলো রয়েছে সেগুলো হলো কিশোরগঞ্জ এবং নরসিংদী। একটি সুখবর দিয়ে শেষ করতে চাই। স্বাস্থ্য অধিদপ্তরের আজকের যে ব্রিফিং, সেই ব্রিফিংয়ে বলেছে তারা যে নমুনা সংগ্রহ এবং যে আক্রান্তের সংখ্যার হার হিসাব করে দেখেছে, তাতে তারা বলছে যে আক্রান্তের যে হার সেটি কিন্তু এখন পর্যন্ত তারা বলছে যে 1% কমেছে। এই ছিল আজকের বিশ্লেষণে। ষষ্ঠ দফায় 16 মে পর্যন্ত বাড়ছে সাধারণ ছুটি। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন তথ্য জানিয়েছেন। আজ বা কালের মধ্যে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে বলে জানান প্রতিমন্ত্রী। এদিকে ঢাকায় প্রবেশের ক্ষেত্রে পোশাক শ্রমিকদের পরিচয়পত্র দেখানোর নির্দেশনা দিয়েছে কলকারখানা পরিদর্শন অধিদপ্তর। 16 তারিখ পর্যন্ত বাড়বে প্রস্তাব পাঠিয়েছি, প্রধানমন্ত্রী সম্ভবত বিবেচনা করবেন। করোনা মহামারীতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করা মেডিকেল টেকনোলজিস্টদের অবদান রয়ে যাচ্ছে অনেকটাই আড়ালে। বিশেষজ্ঞদের মতে অদক্ষ কর্মী দিয়ে পরীক্ষা করালে সংক্রমণের ঝুঁকি বাড়বে, আক্রান্ত হতে পারেন স্বাস্থ্যকর্মীরা। ইমদাদুল হকের রিপোর্ট। বিশ্বে যখন করোনার মহামারী, তখন তা মোকাবেলায় করোনা যোদ্ধা হয়ে সবচেয়ে বেশি সাহসী ভূমিকা রাখছেন ডাক্তার ও নার্সরা। তাদের পাশাপাশি মেডিকেল টেকনোলজিস্টরা জীবনের ঝুঁকি নিয়ে সেবা দিয়ে যাচ্ছেন, কিন্তু তারা পাচ্ছেন না স্বীকৃতি, পাচ্ছেন না প্রাপ্য সম্মান। ডাক্তার নার্সদের পাশাপাশি মেডিকেল টেকনোলজিস্টরা এই অভাবনীয় ভূমিকাটা আসলে পালন করতেছে পর্দার আড়ালে থেকে, কিন্তু এটা আসলে সবাই জানতেছে না বা বুঝতেছে না। নমুনা সংগ্রহ আমরাই করতেছি, আমরা এবার পিসিআর ল্যাবে আমরাই এবার রিপোর্ট প্রতিবেদন তৈরি করতেছি। করোনা রোগী শনাক্তে নমুনা সংগ্রহ ও পরীক্ষার মূল কাজটা করে থাকেন মেডিকেল টেকনোলজিস্টরা। সবার আগে করোনা উপসর্গের রোগীদের কাছেও যাচ্ছেন তারা, তাই বেশি ঝুঁকিও তাদেরই। নমুনা সংগ্রহ করা এবং নমুনা প্রস্তুত করা বা প্রসেসিং করা, এই দুটোর সাথেই কিন্তু আপনার মেডিকেল টেকনোলজিস্টরা সরাসরি সম্পৃক্ত থাকে। সঠিক প্রক্রিয়ায় নমুনাটা নিলাম না, তারপর আমি পিসিআর করলাম, কিন্তু দেখেন যে নমুনার মধ্যে যদি ভাইরাসই না থাকে তাহলে আমার পিসিআর করে লাভ হলো কি? অন্যদিকে রোগীর শরীরে কিন্তু ভাইরাস থাকার পরও সে জানতে পারলো না যে আসলে রিপোর্ট আসলো তার নেগেটিভ। বিশেষজ্ঞদের মতে অদক্ষ কর্মী দিয়ে করোনার পরীক্ষা করালে যেমন নির্ভুল তথ্য পাওয়া যাবে না, তেমনি রয়েছে ভয়াবহ ঝুঁকি। ভাইরাস ছড়িয়ে যেতে পারে পুরো হাসপাতালে। শ্বাসতন্ত্রের ভিতর থেকে নমুনা সংগ্রহ করতে পারাটা হচ্ছে করোনা ভাইরাস শনাক্তকরণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। চিকিৎসক, আমাদের যারা সেবক সেবিকা আছে, তাদের পরে এই অ্যানাটমিক্যাল বা ব্যবচ্ছেদ বিদ্যা সম্পর্কিত জ্ঞানটুকু তো মেডিকেল টেকনোলজিদেরই আছে। এই ক্ষেত্রে অবশ্যই মেডিকেল টেকনোলজিদের দিয়ে নমুনা সংগ্রহ করলে সেটা হবে আদর্শ পদ্ধতিতে নমুনা সংগ্রহ করা। নমুনা সংগ্রহ প্রক্রিয়ায় ভুল হলে করোনা ভাইরাস ছড়াবে। অন্য কোনো ব্যক্তি যদি এই নমুনার সঙ্গে কাজটি করে, রোগীর ক্ষতি হতে পারে। যে রোগীর এই নমুনাটা নেওয়ার সময়
রোগী আঘাতপ্রাপ্ত হতে পারে, নাক দিয়ে রক্ত বের হতে পারে, ভাইরাসটি ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দ্রুততম সময়ে নির্ভুল পরীক্ষা নিশ্চিতে মেডিকেল টেকনোলজিস্টদের সংখ্যা বাড়ানোর পাশাপাশি তাদের যোগ্য সম্মান ও স্বীকৃতি দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। ইমদাদুল হক, সময় সংবাদ, ঢাকা। করোনা দুর্যোগে টিকাদান কর্মসূচিতে এসেছে ধীরগতি। স্বাস্থ্য অধিদপ্তর বলছে গত মাসে স্বাভাবিকের তুলনায় টিকাদান প্রায় অর্ধেকে নেমেছে। কিছু স্থানে লকডাউনের কারণে টিকাদান কেন্দ্র বন্ধ রয়েছে, আবার অনেক অভিভাবক সংক্রমণের শঙ্কায় কেন্দ্রে যাচ্ছেন না। বিষয়টি নিয়ে অভিভাবকরা উদ্বিগ্ন হলেও স্বাস্থ্য বিভাগ বলছে বর্তমান বাস্তবতায় টিকা কিছুটা দেরিতে দেয়া হলেও কমবে না কার্যকারিতা। ফারুক ভাই রবিনের রিপোর্ট। রাজধানীর মগবাজারে টিকাদান কেন্দ্র। করোনার কারণে চিত্র অনেকটাই অন্যরকম। সন্তানদের টিকা দিতে অভিভাবকদের আসার হার একেবারেই হাতে গোনা। প্রতিদিন দেখা যায় 10, 20, 25 এরকম আসে, কিন্তু এখন 3 জন, 4 জন, 5 জন এরকম আমরা টিকা পাচ্ছি। শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা রাখে টিকা। আর টিকাদান কর্মসূচির সফল বাস্তবায়নে বিশ্বে দৃষ্টান্ত তৈরি করেছে বাংলাদেশ। তবে করোনার এই সময়ে অন্য আরও অনেক কিছুর মতো ছন্দপতন ঘটেছে টিকাদান কর্মসূচির ক্ষেত্রেও। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে স্বাভাবিক সময়ের তুলনায় এপ্রিলে টিকা দেওয়ার হার কমেছে 50% মতো। সংক্রমণের ভয়ে দেখা যায় গেলাম সুস্থ বাচ্চা নিয়ে, ফিরলাম অসুস্থ হয়ে, আবার লকডাউন চলছে। আমার বাবুদের লাস্ট টিকা ছিল, কিন্তু আমি এখনো দিতে পারিনি, জানি না কবে সেটা আমি দিতে পারবো। শিশুর জন্মের পরপরই 42 দিনের মধ্যে দিতে হয় যক্ষ্মা প্রতিরোধে BCG টিকা, আর 18 মাসের মধ্যে নির্দিষ্ট সময়ে দিতে হয় 10 ধরনের রোগের টিকা। তবে করোনা পরিস্থিতিতে টিকা দিতে কিছুটা দেরি হলেও কার্যকারিতায় প্রভাব পড়বে না বলে আশ্বস্ত করছে স্বাস্থ্য অধিদপ্তর। টিকাদান যদি নির্দিষ্ট সময় না দিতে পারে তার পরবর্তীতে দিতে হবে, এবং 24 মাসের মধ্যেই এই টিকাদানটা শেষ করতে হবে। তাহলে আমাদের কাছে এই সময়ের মধ্যে আমরা টিকাগুলো যদি শেষ করতে পারি, তাহলে শিশুগুলি অত কঠিন বা আমি বলবো যে ভালনারেবল থাকবে না। আর টিকাদান কেন্দ্রগুলোতে সংক্রমণ এড়াতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি স্বাস্থ্য বিভাগের। কেন্দ্রগুলো কিন্তু তাদেরকে উপযুক্ত সেফটি মেজার নিয়ে কিন্তু টিকাদানের বন্দোবস্ত করছে, যার জন্য টিকাদান কেন্দ্রে এসে যে কারোর করোনা হবার আশঙ্কা, ওইরকম আশঙ্কা তৈরি হওয়ার কোনো সুযোগ নাই। কার্যক্রম কিছুটা পিছিয়ে গেলেও কোনো শিশুই নির্ধারিত টিকার আওতা থেকে বাদ পড়বে না বলে আশ্বাস স্বাস্থ্য বিভাগের। ফারুক ভাইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরও থাকছে, ঢাকা থেকে নিখোঁজের 1 মাস পর ফটো সাংবাদিক কাজল বেনাপোল থেকে উদ্ধার। ভারত থেকে অবৈধভাবে প্রবেশের সময় সীমান্ত থেকে আটকের দাবি বিজিবির। লকডাউন কাটলেই এসএসসি পরীক্ষার ফল এবং এইচএসসি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য অন্তত 2 সপ্তাহ সময় দেয়া হবে পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য। এদিকে অভিভাবক ও শিক্ষার্থীরা বলছেন বর্তমান অনিশ্চয়তায় উদ্বেগের মধ্যে কাটছে তাদের দিন। মার্চ মাসের 26 তারিখ থেকেই সারা দেশে লকডাউন ঘোষণা করা হয়। এর আগেই ঘোষণা আসে এইচএসসি পরীক্ষা স্থগিতের। অনিশ্চয়তা শুধু এইচএসসি পরীক্ষা নিয়েই নয়, করোনার কারণে আটকে আছে এসএসসির ফল প্রকাশও। করোনার জন্য রেজাল্টটা হতে পারলো না, তারপর আমরা টেনশনের টাইমটাও বেড়ে গেল। যদিও পরীক্ষার রুটিনে এইচএসসি পরীক্ষা এখন শেষ পর্যায়ে থাকার কথা ছিল পরীক্ষার্থীদের, কিন্তু এখন পরীক্ষা কবে হবে এ নিয়েই উদ্বিগ্ন শিক্ষার্থী ও অভিভাবকরা। সামনে আমাদের এইচএসসির পরে যে ভর্তি পরীক্ষাটা দেওয়া দরকার, সেই ভর্তি পরীক্ষার জন্য যে প্রিপারেশনটা দরকার সেটা তো আমরা সঠিকভাবে নিতে পারছি না। সবকিছু যদি পিছিয়ে যায়, সামনে অ্যাডমিশন পরীক্ষা, তো সব কিছুতেই তো সমস্যা। অনলাইনে ক্লাস করলেও পিছিয়ে পড়া নিয়ে দুশ্চিন্তায় আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। একাডেমিক জটের সাথে এই মহামারীতে সৃষ্টি হওয়া প্রায় 6 মাসের আনুমানিক জট আমাদের ভবিষ্যৎকে অনিশ্চিত করে দিয়েছে। এ বিষয়ে জানতে চাইলে শিক্ষামন্ত্রী জানান, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে স্থগিত হওয়া পরীক্ষা সহ যাবতীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এসএসসি রেজাল্ট হলে তার সঙ্গে সঙ্গেই হয়তো কলেজগুলোতে ভর্তির ব্যবস্থা করা যাবে। যখন সব স্বাভাবিক হয়ে যাবে তখন থেকে আমরা 2 সপ্তাহের একটা নোটিশ দিয়ে আমরা আমাদের শিক্ষার্থীদের, এই পরীক্ষার্থীদের এইচএসসি পরীক্ষাটি নেব। করোনা পাল্টে দিয়েছে জীবনের সমস্ত হিসেব নিকেশ। কবে কাটবে এ ছুটি, এ উত্তরের অপেক্ষায় এখন দিন গুনছেন সবাই। পিঙ্কি আক্তার, সময় সংবাদ, ঢাকা। ঢাকায় প্রবেশে ও বের হতে নিষেধাজ্ঞা থাকলেও তা মানছে না সাধারণ মানুষ। এই মুহূর্তে রাজধানীর গাবতলীতে আছেন রিপোর্টার ওবায়দুল্লাহ মামুন এবং নারায়ণগঞ্জের সাইনবোর্ডে আছেন তোহা খান তামিম। সরাসরি চলে যাব তাদের কাছে। প্রথমেই যাচ্ছি মামুনের কাছে। মামুন,
সৃষ্টি গত 26শে মার্চ থেকে দেশে যে লকডাউন চলছে করোনা ভাইরাসের কারণে, সেই লকডাউন কিন্তু এখন আসলে বলা চলে যে 1 মাস পেরিয়ে 8 দিন অর্থাৎ যে 38 বা 39 দিন চলছে। সেই সময়টিতে এসে কিন্তু বলা চলে যে গণপরিবহন অর্থাৎ আমরা যে জায়গাটিতে রয়েছি অর্থাৎ দক্ষিণ এবং পশ্চিমাঞ্চল থেকে ঢাকায় যে প্রবেশের মুখ গাবতলী ব্রিজ বা গাবতলী যে পয়েন্টটা, এখান থেকে কিন্তু আমরা সকাল থেকেই দেখছি যে গণপরিবহন অর্থাৎ যে ব্যক্তিগত গাড়ি, তারপরে যে মোটরসাইকেল, অটোরিকশা, এগুলো কিন্তু আসলে কমতি, রাস্তায় কিন্তু প্রচণ্ড গাড়ি ঢাকায় ঢুকছে এবং পুলিশ বা টহল পুলিশরা তাদেরকে চেক করছেন বা কারণ দর্শাচ্ছেন যে কেন তারা ঢাকায় প্রবেশ করছেন। বিভিন্ন জন কিন্তু আসলে বিভিন্ন কারণ দেখেই কিন্তু তাদের ঢাকার ভেতরে প্রবেশ করছেন। আমরা এই বিষয়গুলি কিন্তু দেখেছি। এবং আরেকটি বিষয় বলে রাখি যে গণপরিবহন অর্থাৎ ব্যক্তিগত গাড়িতেই কিন্তু মানুষগুলি তারা প্রাইভেট কার করে কিন্তু ঢাকার ভেতরে ঢুকছে এবং কিছু স্টিকার দিয়ে অর্থাৎ হাসপাতাল, তারপর আপনার ঔষধ, ফার্মাসিউটিক্যাল, এরকম বিভিন্ন স্টিকার দিয়ে কিন্তু তারা বিভিন্ন উছিলা দিয়ে তারা ঢাকার ভেতরে প্রবেশ করেছে। শুধুমাত্র গার্মেন্টস শ্রমিকদের ক্ষেত্রেই যে নিয়ম রয়েছে, গতকাল যে কলকারখানা পরিদর্শন কি বিজ্ঞপ্তি দিয়েছিল যে আইডি কার্ড প্রদর্শন করে ঢাকায় ঢুকতে হবে, সেই বিষয়টি আসলে মোটামুটি তারা ছাড় দিচ্ছেন পুলিশ। এর ছাড়া বাকি যারা রয়েছেন তাদের কিন্তু চেক করছেন, কিন্তু প্রত্যেকেই যারা ঢাকায় ঢুকতেছেন যদি বলা চলে যে কোনো না কোনো কারণ দেখেই কিন্তু তারা ঢাকায় ঢুকছে। আর এছাড়া ব্রিজ দিয়ে কিন্তু গণপরিবহন ছাড়াও অনেকে ওপার থেকে এপারে পায়ে হেঁটে আসছেন এবং এপারে এসে তারা অন্য পরিবহনে করে ঢাকার ভেতরে তারা প্রবেশ করেছেন। অর্থাৎ পুলিশের চেকপোস্টের কারণে কিন্তু তারা গাড়ি চেঞ্জ করে, অর্থাৎ আমিনবাজার থেকে তারা অনেকে হেঁটে আসছেন গাবতলী ব্রিজ পার হয়ে অন্য পরিবহনে করে ঢাকার বিভিন্ন প্রান্তে তারা রিক্সা দিয়ে, অর্থাৎ রিক্সা যেহেতু ঢাকার যে সড়কগুলি রয়েছে সেখানে মোটামুটি চলাচল করতে পারে, সেই সুবাদে তারা রিক্সাকে ব্যবহার করে ঢাকার বিভিন্ন জায়গাতে চলে যাচ্ছেন। অর্থাৎ কোনো ধরনের তোয়াক্কা নেই যে লকডাউনের যে বিষয়টি রয়েছে বা করোনা ভাইরাসের কারণে যে সংক্রমণ সেই বিষয়টি লক্ষ্য রেখেই কিন্তু তারা আসলে বিভিন্নভাবে কিন্তু ঢাকার ভেতরে তারা প্রবেশ করছেন। যদিও টহল পুলিশ বা পুলিশের যে নজরদারি সেগুলো কিন্তু রয়েছে, এরপরেও কিন্তু মানুষ বিভিন্ন কারণ দেখেই ঢাকার ভেতরে প্রবেশ করছেন। পরিবহনের সংখ্যা কিন্তু যদি বলি যে ব্যক্তিগত গাড়িগুলো দিন দিন কিন্তু বেড়েই চলছে। তো নারায়ণগঞ্জে রয়েছেন আমাদের সহকর্মী তোহা খান তামিম, আমরা যাবো তার কাছে। তামিম। মামুন, আপনাকে ধন্যবাদ। ঠিক ঢাকা ঢোকা এবং ঢাকা থেকে বের হওয়ার যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞার কিন্তু আমরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় কিন্তু ছিটে ফোটাও লক্ষ্য করছি না। অর্থাৎ আপনি যদি দেখে থাকেন যে আমার পেছনে অসংখ্য কিন্তু সিএনজি অটোরিকশা দাঁড়িয়ে রয়েছে এবং তারা খুব অবলীলায় কিন্তু যে লকডাউন এলাকা নারায়ণগঞ্জ সেখানে আসলে ঢুকতে পারছেন, সেখান থেকে বের হতেও পারছেন এবং খুব সহজে কিন্তু তারা যাত্রী পরিবহন করছেন। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর যে কোনো তৎপরতা সেটি আসলে আমরা লক্ষ্য করছি না। আমরা এখানে ভোট থেকে অপেক্ষা করছি এবং সাইনবোর্ড এলাকায় আমরা যেই চিত্র লক্ষ্য করছি সেটি হচ্ছে যে ঠিক অন্যান্য আর যে স্বাভাবিক দিন রয়েছে সেই স্বাভাবিক দিনের মতোই কিন্তু এখানকার আসলে চিত্র। অর্থাৎ এখানে শুধুমাত্র যে গণপরিবহন বলতে যেটি বোঝায় শুধুমাত্র সেই বাস বা সেই গণপরিবহনের উপস্থিতি নেই, বাদবাকি সব কিছু আসলে এখানে আমরা লক্ষ্য করছি। বিশেষ করে সিএনজি অটোরিকশা কিংবা রিক্সা অথবা ভ্যানে করে অথবা মাইক্রোতে করে কিংবা আমরা অ্যাম্বুলেন্সেও দেখেছি যে যাত্রী পরিবহন করতে। অর্থাৎ সব কিছুই কিন্তু এখানে খুব স্বাভাবিক মনে হচ্ছে। অর্থাৎ এখানে যে ঢাকায় ঢোকা এবং প্রবেশের যে নিষেধাজ্ঞা চলছে সেই নিষেধাজ্ঞার কিন্তু কোনো রকম কোনো চিহ্ন আসলে এখানে আমরা লক্ষ্য করছি না। এবং প্রতিদিন আমরা যে দেখি যে এই যে এখানে সাইনবোর্ড এলাকায় যে পুলিশের যে চেকপোস্ট থাকে সেই চেকপোস্টটা কিন্তু আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে আসলে এখন পর্যন্ত তাদের কোনো উপস্থিতি লক্ষ্য করিনি। অর্থাৎ মানুষ কিন্তু খুব সহজেই ঢাকায় ঢুকতে পারছেন, ঢাকা থেকে বের হতে পারছেন, অথবা নারায়ণগঞ্জে লকডাউন এলাকা ঝুঁকিপূর্ণ এলাকা করোনার সেই ঝুঁকিপূর্ণ এলাকা থেকেও কিন্তু মানুষ বের হতে পারছেন এবং সেই এলাকাতেও কিন্তু অবলীলায় মানুষ ঢুকতে পারছেন। অর্থাৎ সব কিছু কিন্তু স্বাভাবিকভাবে চলছে। অর্থাৎ অনেকে কিন্তু এখানে চলাফেরা করছেন এবং যাত্রী পরিবহন করছেন। আমরা দেখেছি যে ছোট ছোট যে পণ্যবাহী যে ট্রাকগুলো রয়েছে সেই ছোট ছোট পণ্যবাহী ট্রাকগুলোতেও কিন্তু আমরা যাত্রী পরিবহন করতে দেখেছি। তো সব মিলে বলা যায় যে এখানে সাইনবোর্ড এলাকায় সকাল থেকে আমরা অবস্থান করছি, এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কোনো উপস্থিতি আমরা এখন পর্যন্ত লক্ষ্য করছি না। তো এই ছিল সাইনবোর্ড এলাকা থেকে আমার হাতে সব শেষ। করোনার সংক্রমণ রোধে রাজধানীতে ঢোকা এবং বের হওয়ায় নিষেধাজ্ঞা থাকলেও তা মানছেন না অনেকেই। এই বিষয়ে বিস্তারিত জানাতে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে তোহা খান তামিম এবং এর আগে রাজধানীর গাবতলী থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন রিপোর্টার ওবায়দুল্লাহ মামুন। সময় সংবাদে আরও থাকছে।
নানা পদক্ষেপেও চট্টগ্রামে বন্দরে কমছে না কন্টেইনার ও জাহাজ জট। ট্রেলার সংকট, ডেলিভারিতে ধীর গতি ও শুল্কায়ন জটিলতাই কারণ বলছেন সিআইএনএফ এজেন্টরা। ঢাকা থেকে নিখোঁজের 1 মাস পর বেনাপোল থেকে ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে উদ্ধার করা হয়েছে। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত রাতে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় সীমান্তের রঘুনাথপুর এলাকা থেকে তাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এ সময় বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় তাকে পোর্ট থানায় নেওয়া হয়। শফিকুল ইসলাম কাজল একজন ফটো সাংবাদিক এবং দৈনিক পক্ষকালের সম্পাদক। গত 10 মার্চ সন্ধ্যায় ঢাকায় তার অফিস থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তিনি। পরদিন তার স্ত্রী জুলিয়া ফেরদৌস বাদী হয়ে রাজধানীর চকবাজার থানায় মামলা করেন। দেশের বাইরে করোনা পরিস্থিতির খবর। যুক্তরাষ্ট্রের করোনায় একদিনে আরও 1691 জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন প্রায় 30,000 মানুষ। সবচেয়ে বেশি 299 জন মারা গেছেন নিউ ইয়র্কে। তবে শনিবার আক্রান্ত ও মৃতের সংখ্যা আগের দিনের চেয়ে কমেছে। করোনা ভাইরাসের ভয়াল থাবায় বিপর্যস্ত ব্রিটেন। মরদেহ দাফন নিয়ে মুসলিম কমিউনিটিতে তৈরি হয়েছে নানা সংকট। এদিকে গত 24 ঘন্টায় দেশটিতে একদিনে মারা গেছেন 621 জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 28,131 জনে। লন্ডন থেকে বিস্তারিত শোয়েব কবিরের রিপোর্টে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর গতি কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এই কারণে মুসলমানদের লাশ দাফনে হিমশিম খেতে হচ্ছে। লোকবল সংকটের কারণে লাশ দাফনে সেবা প্রদানকারী অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। আর তাই এই সংকট নিরসনে মরদেহ সংরক্ষণ, দাফন কাফন সহ বিশেষ সেবা নিয়ে প্রকল্প চালু করেছে ইস্ট লন্ডন মসজিদ। প্রস্তুত রেখেছে অর্ধ শতাধিক স্বেচ্ছাসেবক কর্মী। উন্নতি হচ্ছে ফ্রান্সের করোনা ভাইরাস পরিস্থিতির। দেশটিতে শনিবার মৃতের সংখ্যা আরও কমেছে। এদিন মারা গেছেন 166 জন। নতুন করে আক্রান্ত হয়েছেন 1000-এর বেশি মানুষ। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রবাসী ব্যবসায়ীরা। প্যারিস থেকে আরও জানিয়েছেন সহকর্মী লুৎফুর রহমান বাবু। গত 3 দিন যাবৎ করোনা ভাইরাস আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা অনেকটা কমে আসছে এবং আশা করা যাচ্ছে আরও যত দিন যাবে তত উন্নতির দিকে যাবে। আক্রান্ত আর মৃতের সংখ্যা কমতে শুরু করায় অনেকেই আশার আলো দেখছেন। তবে শূন্যের কোটায় না আসা পর্যন্ত কোনোভাবেই তারা স্বস্তি প্রকাশ করতে পারছেন না। মোহাম্মদ লুৎফুর বাবু, সময় সংবাদ, প্যারিস। প্রায় 2 মাস অবরুদ্ধ থাকার পর সোমবার থেকে শিথিল হচ্ছে ইতালির লকডাউন। এদিন থেকে গড়ে 1.5 লাখ মানুষের অ্যান্টিবডি পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই মধ্যে শনিবার দেশটিতে আরও 474 জন করোনায় মারা গেছেন। আক্রান্ত হয়েছেন প্রায় 2000। ইতালি থেকে জুমানা মাহমুদের রিপোর্ট। লকডাউন খোলার পরে পরিস্থিতি কোন দিকে গড়ায় এখনো বলা যাচ্ছে না। তবে আমরা ব্যবসায়ী যারা সকলেই হতাশ, কারণ ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ। বর্তমান পরিস্থিতি মোকাবেলায় সরকার ব্যবসায়ীদের জন্য সুদবিহীন সর্বোচ্চ 10 থেকে 25,000 ইউরো লোন দেওয়ার ঘোষণা দিয়েছে। সাময়িকভাবে সহায়ক হলেও পুরা দেশ থেকে করোনা মুক্ত না হওয়া পর্যন্ত আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান স্বাভাবিকভাবে ফিরে আসবে না। শুনতেছি যে 4 তারিখ লকডাউন খোলা হবে ফাইনালি, অ্যান্ড অলমোস্ট শিওর। সো জানি না কি হবে। সো অবভিয়াসলি একটু ভয় তো ভিতরে কাজ করতেছে। তো আপনারা যারাই আছেন, যারাই বের হবেন, একটু সাবধানতা অবলম্বন করবেন অ্যান্ড ইনশাল্লাহ সুস্থ থাকার চেষ্টা করবেন। লকডাউন শিথিলের প্রথম দিন অন্তত 45 লাখ মানুষ ঘর থেকে বের হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। বিশাল জনসমাগমে আবারও করোনা ছড়িয়ে পড়ে কিনা তা নিয়ে রয়েছে আতঙ্ক। সংক্রমণ বাড়লে আবারও লকডাউন কড়াকড়ির ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। ইতালির রোম থেকে জুমানা মাহমুদ, সময় সংবাদ। কাতারে প্রাণঘাতী করোনা ভাইরাসে প্রায় 3000 প্রবাসী বাংলাদেশি আক্রান্ত হয়েছেন। এত বেশি বাংলাদেশি আক্রান্ত হওয়ায় আতঙ্ক বিরাজ করছে কমিউনিটিতে। 25 লাখ জনসংখ্যার ছোট দেশটিতে 4 জন বাংলাদেশি সহ মারা গেছেন 12 জন। আক্রান্ত হয়েছেন 15,500-এর বেশি মানুষ। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের রিপোর্ট। আমরা খুব আতঙ্কের মধ্যে দিন যাপন করতেছি। আমাদের বাংলাদেশিরা, বিশেষ করে কাতারের মধ্যে বাংলাদেশিরা বেশি আক্রান্ত। অনেক শ্রমিক ভাইরা আছে যারা খাওয়া নিয়ে সংকটে আছে। সবসময় আমরা সতর্কভাবে চলবো এবং কাতারের শ্রমিকদের পাশে
কাতারের বিভিন্ন অঙ্গ সংগঠন, সামাজিক সংগঠন ফাঁসে দাঁড়ালে আমার মনে হয় ভালো হবে। করোনায় আক্রান্তদের ও মৃত্যুর ঝুঁকিতে থাকা প্রবাসীদের চাকরি হারিয়েছেন কেউ কেউ। তাদের পাশে দাঁড়িয়েছে প্রবাসী বিভিন্ন সংগঠন। আমরা যতটুকু সম্ভব চেষ্টা করতেছি বাংলাদেশ কমিউনিটি থেকে, রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন থেকে সাহায্য সহযোগিতা করে যাচ্ছি। কাতারে মোট আক্রান্তদের মধ্যে ৩২% ভারতীয়, 20% নেপালি আর 6% স্থানীয় নাগরিক। আনোয়ার হোসেন মামুন, সময় সংবাদ, কাতার। করোনার কারণে প্রায় স্থবির পুরো বিশ্বের অর্থনীতি। তালিকার বাইরে নেই বাংলাদেশও। 1 মাসের লকডাউনে এরই মধ্যে চাপে নিম্ন ও মধ্যম আয়ের মানুষ। বিশ্লেষকরা বলছেন, করোনা পরিস্থিতি দীর্ঘায়িত হলে চাপ পড়বে অর্থনীতিতে। এই অবস্থায় সরকারের নেওয়া উদ্যোগে সুশাসন নিশ্চিত না হলে ঝুঁকিতে পড়বে করোনা পরবর্তী অর্থনীতি। কামরুল হাসান সবুজের রিপোর্ট। ফখরুল ইসলাম প্রায় 30 বছর ধরে রিকশা চালান রাজধানীতে। 20 বছর আগে এক পা হারানোয় আরেক পায়ের উপর ভর দিয়েই চলে তার 6 সদস্যের সংসার। করোনায় কাজ না থাকায় জীবন চালানোর প্রাণান্ত চেষ্টা তার। আমার 2 ছেলে একটা কারখানায় টুকটাক কাজ করতো, এডিও শুদ্ধ বন্ধ হয়ে গেছে, এখন সব দিয়ে আমার উপর। দেশে তার মতো দরিদ্র মানুষের সংখ্যা এখন প্রায় 4 কোটি। সম্প্রতি এক গবেষণা প্রতিবেদনে পিপিআরসি ও বিআইজিডি জানায়, করোনা মহামারীতে দিন আনে দিন খায় এমন প্রায় 70% মানুষের আয় বন্ধ হয়েছে। পরিবারের ব্যয়ভার বহনে হিমশিম খেতে হচ্ছে মধ্যবিত্তকেও। 2টা ছেলে পড়াশোনা করে মাসের 10 দিন যাওয়ার সাথে সাথে আমাদের বেতন শেষ। এখানে আমি যদি 1000 টাকার সদাই নেই, 200 টাকা আমার সেভ হবে। যারা মধ্যবিত্ত তাদের জন্য আমার মনে হয় সরকার সেভাবে চিন্তাই করতেছে না। অর্থনীতিবিদরা বলছেন, গেল 1 দশকে বিভিন্ন ক্ষেত্রে বেশ এগিয়েছে দেশ, তবে বেড়েছে আয় বৈষম্য, গড়ে ওঠেনি উপযুক্ত মানব সম্পদ ও কর্মসংস্থানের সুযোগ। তাই করোনার ধাক্কায় কিছুটা বেসামাল হতে পারে অর্থনীতি। সানেমের পক্ষ থেকে আমরা এক ধরনের একটা এস্টিমেশন করেছি। 2019 সালে যেখানে সরকারি হিসাবে দারিদ্র্যের হার ছিল 20.5 এই মুহূর্তে দারিদ্র্যের হার বেড়ে প্রায় 41 ভাগে দাঁড়াবে। কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষার সুযোগ দেওয়া, বিভিন্ন রকম ট্রেনিং এর ব্যবস্থা করা, এই বিষয়গুলো যদি করা হয় তাহলে সুযোগের সদ্ব্যবহারের মাধ্যমে বেশি মানুষ উন্নয়নের সুফল পাবে। আয় বৈষম্য না কমাতে পারলে যে কোনো পরিমাণ অর্থনৈতিক ঝুঁকি কিন্তু আমাদের পুরো অর্থনীতিকেই ঝুঁকির মুখে ফেলে দেয়। বিশ্লেষকরা বলছেন, এই অবস্থায় সরকারের নেওয়া বিশেষ উদ্যোগগুলোতে সুশাসন নিশ্চিত করতে পারলে অনেকটাই সহজ হবে করোনা পরবর্তী অর্থনৈতিক ঝুঁকি মোকাবেলা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। আমদানিকৃত সব পণ্য অফ ডকে খালাসের সুবিধা নিশ্চিতের পাশাপাশি স্টোর রেন্ট মওকুফ করেও কন্টেইনার এবং জাহাজ জট নিরসন করতে পারছেন না চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ট্রেলার সংকট, ডেলিভারিতে ধীর গতি ও শুল্কায়ন জটিলতা এখনও জাহাজের গড় অবস্থান সময় 12 থেকে 15 দিন, আর কন্টেইনার রয়ে গেছে প্রায় 46,000। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। অর্থনীতির গতিকে সচল রাখতে এ বন্দর পুরোদমে চালু রাখা ছাড়া কোনো বিকল্পই নেই। প্রথম পর্যায়ে ভোগ্যপণ্য, ঔষধ এবং চিকিৎসা সামগ্রী খালাস করা হতো, এরপর যুক্ত হয়েছিল ভারী শিল্পের কাঁচামাল। এখন সব ধরনের পোশাক শিল্প কারখানায় সচল হয়ে গেছে, সচল হয়ে উঠছে দেশের আমদানি রপ্তানি বাণিজ্য। আর এ বাণিজ্য সচল রাখতে এ বন্দরকেই সচল রাখতে হবে। শুধুমাত্র কন্টেইনার জট কাটিয়ে জাহাজের গড় অবস্থানকালীন সময় কমাতে অনেক বেশি ছাড় দিতে হয়েছিল চট্টগ্রাম বন্দরকে। এর মধ্যে 4 মে পর্যন্ত স্টোরেন্ট শতভাগ মকুফ করা হয়েছে। সকল পণ্য ডিপো থেকে ডেলিভারি দেওয়ার যে আদেশ আমরা পেয়েছি সে অনুযায়ী আমরা ওই দিন থেকে 23 মার্চ থেকে আমরা ব্যবস্থা নেওয়া শুরু করেছি। আমদানিকারকদেরকেও আমরা চিঠি লিখেছি এবং অনুরোধ জানিয়েছি সবাই তাদের মালামাল এই সুযোগটা গ্রহণ করে যেন মালামাল দ্রুত ডেলিভারি নিয়ে যায়। বন্দরের তথ্য অনুযায়ী গত 9 দিনে প্রাইভেট আইসিডিতে কন্টেনার নেওয়া হয়েছে প্রায় 10,000, কিন্তু বন্দরে কন্টেনার খালাস হয়েছে তার চেয়ে বেশি, যে কারণে বন্দরে বিভিন্ন ইয়ার্ডে এখনো 46,000-এর বেশি কন্টেনার রয়ে গেছে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে বিভিন্ন অফডকে যাওয়ার কারণে আমাদের কিছুটা বিলম্ব হচ্ছে, কিন্তু বন্দরের ডেলিভারি দেখলে মনে হবে যে যেভাবে শুরু হচ্ছে এভাবে যদি চলে আমি মনে করি সংকটটা আপাতত সামাল দেওয়া যাবে। মূলত বার্থিং নেওয়ার 72 ঘন্টার মধ্যে যে কোনো জাহাজ পণ্য খালাস শেষে স্বাভাবিকভাবে বন্দর ত্যাগ করতে পারে, কিন্তু এখন তা 12 থেকে 15 দিন লাগছে। এটাতে আপনাদের হিউজ ফিনান্সিয়াল লস হচ্ছে। আমরা যদি পার ডে চার্টার হায়ার যদি $10,000 যদি
যদি কাউন্ট করি তাহলে দেখেন আপনাদের লসের পরিমাণটা কত। মূলত করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত 26শে মার্চ থেকে সারা দেশে সরকারি ছুটি ঘোষণার পরপরই সমস্যায় পড়ে যায় চট্টগ্রাম বন্দর। প্রয়োজনীয় ট্রাক, কাভার্ড ভ্যান এবং কন্টেনারবাহী লরি সংকটে ডেলিভারি নেমে আসে 4 ভাগের 1 ভাগে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। খুলনার বটিয়াঘাটা উপজেলার বালিয়াডাঙ্গা, আমিরপুর এবং ভান্ডারকোট ইউনিয়নে এবার ইরি ধানের বাম্পার ফলন হয়েছে, কিন্তু বৃষ্টির পানি খেতে জমে থাকায় সোনালী ধান ঘরে তুলতে পারছেন না কৃষক। ধান ক্ষেত সংলগ্ন খালের মুখ এবং স্লুইস গেট ঘের মালিকরা বন্ধ করে রাখাই অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ কৃষকদের। এই অবস্থায় বাঁধ কাটতে গেলে বারবার প্রভাবশালীদের বাধার মুখে পড়তে হচ্ছে তাদের। তরিকুল ইসলামের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আবুল বাশার। চারিদিকে পাকা ধানের সোনালী পরশ, কৃষকের মুখে থাকার কথা গালভরা হাসি, কিন্তু খুলনার বটিয়াঘাটা উপজেলার বালিয়াডাঙ্গা, আমিরপুর এবং ভান্ডারকোট ইউনিয়নের 10,000 হেক্টর জমিতে এবার ইরি ধানের বাম্পার ফলন হলেও প্রায় 3,000 কৃষকের মুখের হাসি কেড়ে নিয়েছে খেতে জমে থাকা বৃষ্টির পানি। একটি প্রভাবশালী মহল জেলা প্রশাসন থেকে লিজ নেয়ার দোহাই দিয়ে অবৈধভাবে ক্ষেত সংলগ্ন খালে বাঁধ দিয়ে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডের স্লুইস গেট নিজেদের ইচ্ছামতো বন্ধ ও খোলা রাখার কারণে ক্ষেতের পানি নামতে পারছে না। এগুলো সব ধান ফান সব নষ্ট হয়ে যাচ্ছে, পানি সরবরাহ হচ্ছে না, মানুষজন করছে তা তো শুনতেছে না। আরো আগে কাটতে হতো, কিন্তু এই পানির জন্য, জলাশয়ের জন্য আমরা ধান কাটতে পারতেছি না। ইরি বিপণন কমিটির আহ্বায়কের দাবি, দ্রুত ক্ষেত থেকে পানি নিষ্কাশন করা না হলে জমির মালিক ও কৃষক উভয়ই ক্ষতিগ্রস্ত হবেন। খালের গোড়া প্রভাবশালী মহল যারা ঘের করে বেঁধে রেখে পানি আটকাই দিছে, সরবরাহ বন্ধ করে দিছে। তারপরে আমাদের ওখানে সুইচ গেটে গাং আছে, গাঙের গোড়ায় খুলনার প্রভাবশালীরা ওখানে পুরো গাংটা সুইচ গেটের সামনে বেঁধে দিছে। অবৈধভাবে গাঙ্গের ভিতরে বাঁধ সৃষ্টি করে সুইচ গেটটা অচল করে দিছে। তাদের জন্য এখান থেকে প্রশাসনিকভাবে একে উৎখাত করে আমাকে গাং যেন সচল করে যায়। অবশ্য জেলা প্রশাসক দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। যত তাড়াতাড়ি সম্ভব স্থানীয় প্রশাসনের, আমার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং এসিল্যান্ডকে বলে দিচ্ছি যাচাই করে এটা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য। বটিয়াঘাটা 3 ইউনিয়নে এবার প্রায় 50,000 মেট্রিক টন ধান উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। গাজীপুরে পুলিশ কমিশনারের মহানুভবতায় সন্তান বিক্রি করে ক্লিনিকের বিল পরিশোধ করতে বাধ্য হওয়া দরিদ্র পোশাক শ্রমিক দম্পতি ফিরে পেলেন তাদের সন্তানকে। এমন ঘটনা ঘটেছে গাজীপুরের কোনাবাড়ি সেন্ট্রাল মেডিকেল হাসপাতালে। বিল চেয়ে চাপ দেওয়ার কথা স্বীকার করলেও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি শিশু বিক্রির ঘটনা তারা জানে না। রাজিবুল হাসানের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। গাজীপুর সিটি কর্পোরেশনের এনায়েতপুর এলাকার বাসিন্দা পোশাক কর্মী দম্পতি শরীফ কেয়া করোনার কারণে 2 মাস ধরে কর্মহীন। এর মধ্যেই কোনাবাড়ি সেন্ট্রাল হাসপাতালে 22 এপ্রিল জন্ম নেয় ছেলে, কিন্তু হাসপাতালের 46,000 টাকা বিল দেওয়ার সামর্থ্য ছিল না। উপায় না পেয়ে 11 দিনের সন্তানকে 25,000 টাকায় বিক্রি করেন অসহায় বাবা মা। হাসপাতালের আংশিক বিল পরিশোধ করে ফিরে যান বাড়ি। টাকা দিতে পারতেছি না, আমি কি করব, আমার ফ্যামিলিও পারতেছে না। পরে হেরা হসপিটালের টাকা দিছিল, দেওয়ার পরে বাচ্চা হেরা ওদিক দিনে চলে গেছে। বাচ্চারা কই যা খোঁজ খবর নিয়ে হেরা আমগর বাচ্চা আমগর কাছে ফিরাই দিল। এ কথা জানার পর পুলিশ কমিশনার হাসপাতালের পুরো বিল পরিশোধ করেন, সন্তানকে ফিরিয়ে দেন বাবা মায়ের কোলে, সেই সঙ্গে দেখভালের খরচ বাবদ দেন 5,000 টাকা। এই সময়ে, এই যুগে একজন মা তার সন্তানকে হাসপাতালের বিল পরিশোধ করতে না পেরে অন্যের কাছে বিক্রি করে দিবে, এইটা আমার কাছে অত্যন্ত অমানবিক মনে হয়েছে। তাকে বলেছি পরবর্তীতে যদি কখনো প্রয়োজন হয় সে যেন আমাকে বলে, আমি তার ভরণ পোষণের জন্য বা চিকিৎসার জন্য, অন্যান্য পরিচর্যার জন্য যা দরকার আমরা দেব। ঘটনা স্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, বিল পরিশোধের পর শিশুটিকে নিয়ে চলে যায় ওই পরিবার। যখন আমি জিনিসটা জানতে পারছি তখন আমি বলছি চলেন যদি এটাই হয় আমি সহযোগিতা করবো, এই বিষয়টা আমি জানি না। চাঁদপুরের রায়পুরে নদী ভাঙনের কবলে পড়া এই দম্পতি গাজীপুরের এনায়েতপুরেই কাজ করতেন। 2 মাস আগে কারখানা বন্ধ হয়ে গেলে বেকার হয়ে পড়েন তারা। সময় সংবাদ, গাজীপুর। করোনার সংকটময় সময়ে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় চিকিৎসা সেবা সাধারণ মানুষের দোরগোড়ায়। ফোন দিলেই বাড়িতে মিলছে চিকিৎসা সহ ওষুধ। পাশাপাশি ঢাকা থেকে ফেরত সবার বাড়ি বাড়ি গিয়ে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করছে মেডিকেল দল। এই দুর্যোগে বাড়িতে সেবা পেয়ে দারুণ খুশি সাধারণ মানুষ। শফিকুল ইসলাম শফিকের রিপোর্ট। 30 এপ্রিল সকাল 9টা, মেডিকেল দলের কাছে একজন গর্ভবতী মায়ের চিকিৎসা সেবার আকুতি জানান স্বজনরা।
করোনা ভাইরাসের লকডাউনের দুঃসময়ে এই ঘটনাটি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে 10 কিলোমিটার দূরে হরিপুর গ্রামের। ফোন পেয়ে দ্রুত বাড়িতে ওষুধসহ হাজির হন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা যোদ্ধারা। জীবনের ঝুঁকি নিয়ে তারা বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন চিকিৎসা সেবা সহ ওষুধ। ঘরবন্দি মানুষেরা বাড়িতে বসে চিকিৎসা সেবা পেয়ে দারুণ খুশি। এটা তো আমরা কখনো কল্পনা করিনি যে আমাদের বাসায় এসে কেউ এরকম চিকিৎসা দিবে। যে সময় ডাক্তার পাওয়া যাচ্ছে না সেই সময় আমাদের ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যে কাজটা করতেছে আমরা এখানে খুবই খুশি। শুধু তাই নয়, দুর্যোগ মুহূর্তে বাড়ি বাড়ি গিয়ে করোনা পরীক্ষার নমুনাও সংগ্রহ করছে মেডিকেল দলটি। বাড়িগুলোতে এসে নমুনা সংগ্রহ করতেছি। উদ্দেশ্য হচ্ছে যাতে রোগীরা হাসপাতালে না যায়। সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন, আমাদেরকে সেবা দান করার জন্য সহযোগিতা করুন। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের এমন সেবা দেওয়ার উদ্যোগ প্রশংসনীয় বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা। স্বাস্থ্যকর্মী যে তাদেরকে চিকিৎসা করে এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করে আসে। আমরা এই ডাক্তারদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। তারা যথেষ্ট ঝুঁকি নিয়ে তারা এই কাজগুলি করছে, এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানালেন, ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মী নিয়ে গঠন করা হয়েছে মেডিকেল দল। 4টি কমিটির মাধ্যমে আমি কোভিড-19 সহ সর্বপ্রকার রোগ, সর্দি, জ্বর, মাথা ব্যথা এই ধরনের কোনো উপসর্গ নিয়ে আসলে সাথে সাথেই তাদের সেবা বাড়িতে পৌঁছিয়ে দিচ্ছি। উপজেলার প্রায় 1.5 লাখ মানুষের জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে 8 চিকিৎসক ও 16 জন নার্স। সময় সংবাদ, হিলি। ব্রায়ান লারাকে দেখে ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখতেন মুশফিক। শুরুতে হতে চেয়েছিলেন পেস বোলার। মাশরাফির উৎসাহে পাগলামি করে ভাঙা হাত নিয়ে ব্যাটিংয়ে নেমেছিলেন তামিম। এশিয়া কাপে টিম শ্রীলঙ্কার পাশাপাশি সাবেক কোচ হাথুরুকেও প্রতিপক্ষ ভেবেছিলেন টাইগাররা। ইনস্টাগ্রাম লাইভে এমন আরও অনেক মজার গল্প ভাগাভাগি করেছেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। এক্সপার্ট না, এই কারণে একটু সময় লেগে গেছে। না, আমি দেখতেছিলাম কি অবস্থা। স্থগিত হওয়া টেস্ট সিরিজ খেলতে সামনের বছর জানুয়ারিতে শ্রীলঙ্কা সফর করবে ইংল্যান্ড ক্রিকেট দল, এমনটাই জানিয়েছেন লঙ্কান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা। এছাড়া বাংলাদেশ দলের 3 ম্যাচ টেস্ট সিরিজের সূচিও পুনর্বিন্যাস করছে এসএলসি। গেল মার্চে 2 ম্যাচ টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে গিয়েছিল ইংলিশরা। দেশটিতে 10 দিন অবস্থান করেছিল তারা। সে সময় একটি প্রস্তুতি ম্যাচও খেলেছিল জো রুটের দল, কিন্তু করোনা ভাইরাসের কারণে এরপরই দেশে ফিরতে হয় তাদের। স্থগিত হওয়া বেশ কিছু সিরিজের সূচি পুনর্বিন্যাস করছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। পূর্ব নির্ধারিত এফটিপি অনুযায়ী জানুয়ারিতে ভারত সফরে যাওয়ার কথা 3 লায়নদের, কিন্তু গুঞ্জন শোনা যাচ্ছে ভারত সফর 1 মাস পেছাতে পারে। এছাড়া ভারত ও বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরের সূচিও নতুন করে সাজাচ্ছে এসএলসি, যদিও ইংল্যান্ড ক্রিকেট বোর্ড থেকে এখনও কোনো কিছু নিশ্চিত করা হয়নি। সকালের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। যুক্তরাষ্ট্রে করোনায় একদিনে প্রায় 1700 প্রাণহানি, উন্নতির দিকে ইউরোপের পরিস্থিতি। ইতালিতে কাল থেকে লকডাউন শিথিল, কাতারে 3000 বাংলাদেশি আক্রান্ত। করোনা মোকাবিলায় অনেকটাই আড়ালে মেডিকেল টেকনোলজিস্টদের অবদান। অদক্ষ কর্মী দিয়ে পরীক্ষা করালে বাড়বে সংক্রমণের ঝুঁকি, বলছেন বিশেষজ্ঞরা। করোনার কারণে প্রায় অর্ধেকে নেমে এসেছে টিকাদান কর্মসূচি। উদ্বিগ্ন অভিভাবকরা। দেরি হলেও কমবে না কার্যকারিতা, বলছে স্বাস্থ্য বিভাগ। লকডাউন কাটলেই এসএসসির ফল ও এইচএসসির পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী। পরীক্ষার প্রস্তুতিতে সময় দেয়া হবে অন্তত 2 সপ্তাহ। এবং 1 মাসের লকডাউনে বিপর্যস্ত নিম্ন ও মধ্য আয়ের মানুষ। পরিস্থিতি দীর্ঘায়িত হলে চাপ পড়বে অর্থনীতিতেও। সরকারের নেয়া উদ্যোগে সুশাসন নিশ্চিতের তাগিদ। এই ছিল সকালের সময়। আপনার মোবাইলে যে কোনো খবর দেখতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গেই থাকুন সময়।